একজন ভিক্ষুক আরেকজনকে তাড়াচ্ছে দেখে মনে একটু খটকা বাঁধল। ব্যক্তিগত স্বার্থের দ্বন্দ্ব ছাড়া একে অপরকে তাড়াতে যাবে কেন? দরগার পাশ দিয়ে প্রতিদিন যেতে হয় বলে এখানকার ফকিরদের চেনা চেনা মনে হয়। এরকম একজনকে হাত ইশারায় ডাক দিলাম। নাম জানতে চাইলে বলল সুমন। আসল কথা জিজ্ঞাসার আগে তার কাছে একটু পরামর্শ চাইলাম। আমাদের দেশে পরামর্শদাতা ও চিকিৎসকের অভাব নেই। যে কোনো বিষয়ে জানতে চাইলে লোকজন খুশি হয়। রিকশাওয়ালা থেকে শুরু করে সাধারণ পথচারী সবকিছুতেই অনর্গল সমাধান বলতে পারে। কোনো অসুখ বিসুখের কথা উঠলে চারপাশে সকলে নানা মহৌষধ বলে দেয়। যদিও এরা অনেকেই রোগাক্রান্ত এবং নিজেদের সমস্যার সমাধানে কোনো সুরাহা পায় না। দোতলা ঘরের মতো সদর দরজা দিয়ে দরগার মূল চত্বরে প্রবেশ করেছি। বাম পাশে 4 তলা বিশিষ্ট দরগা মসজিদ। মসজিদের দক্ষিণ দিকে একটি সুউচ্চ মিনার। সিঁড়ি দিয়ে উপরে ওঠার সময় ডান পাশে মহিলাদের ইবাদতখানা। মাজার চত্বরের উত্তর দিকে পাথরে বাঁধানো পুকুরে রয়েছে বিশাল আকৃতির গজার মাছ। এসব মাছকে পবিত্র জ্ঞান করে দর্শনার্থীরা ছোট ছোট মাছ খেতে দেয়। পুকুরের দক্ষিণ দিকে মুসাফিরখানা। এর পূর্ব দিকে বড় 3টি ডেক। ভক্তরা ডেকগুলোয় প্রচুর টাকা পয়সা ফেলে। মুসাফিরখানার পশ্চিমে একটি ছোট্ট চত্বরে অসংখ্য কবুতর বসে। ধান চাল ছিটিয়ে দিলে তারা আনন্দ করে খায়। জালালি কৈতর বলে পরিচিত এই পায়রাগুলো দিল্লির নিজাম আউলিয়া কর্তৃক শাহজালালকে দেয়া কবুতরের বংশধর। মকসুদ হাসিলের জন্য দরগায় কি করতে হবে জানতে চাইলে সুমন অনেকগুলো পরামর্শ দিল। গজার মাছগুলোকে খাবার দিতে হবে। কিছু শিরনি ও নগদ টাকা পয়সা এখানকার গরিবদের দিবেন, তাইলে আপনার মকসুদ পূরণ হবে। এরপর একটু গানের সুরে বলল, কেউ ফিরে না খালি হাতে বাবা শাহের দরবারে। দরগার পুকুরের গজার মাছ সম্পর্কেও সুমন অনেক কিছু বলল। শাহজালাল নাকি 700 বছর আগে শাহী ঈদগাহ থেকে এনেছেন। সিলেট আসার পর তিনি কিছুদিন সেখানে ছিলেন। একদিন অজু করার সময় লাল রঙের পোনা মাছ দেখে মুগ্ধ হন। দরগায় আসার সময় এই মাছ শাহী ঈদগাহ থেকে তিনি নিয়ে এসেছিলেন। ওই মাছেরই উত্তরসূরি এই মাছগুলো। বহু বছর ধরে দরগা প্রাঙ্গণে ও মাদ্রাসা ও মসজিদে আসা যাওয়া হলেও সুমনকে সেটা বুঝতে দেয়নি। মাছের খাবার কোথায় পাবো জানতে চাইলে সে বলল, পুকুরের পশ্চিম দক্ষিণ কোণায় কয়েকজন মাছ বিক্রেতা বসে। তাদের কাছ থেকে 7 থেকে 8 টাকার মাছ কিনে নিয়ে গজার মাছকে খাওয়াতে হবে। ছোট মাছ ছাড়ার সাথে সাথে কোনো গজার মাছ খেয়ে ফেললে উদ্দেশ্য সফল। আমি তাকে 10 টাকা দিয়ে বললাম, 7 টাকার ছোট মাছ আর 3 টাকা তোমার। বেশ খুশি হলো সে। দৌড়ে গিয়ে সামান্য মাছ নিয়ে আসলো। এগুলো কিভাবে গজারকে খেতে দিতে হবে তাও দেখিয়ে দিল। এভাবেই তার সাথে আমার একটা সখ্যতা গড়ে ওঠে। এইবার আমি ওই ভিক্ষুককে অন্যরা তাড়িয়ে দিল কেন জানতে চাইলাম। সুমন বলল, সে মেম্বার নয়, নতুন এসেছে। নতুন লোকের গেটের বাইরে থাকতে হয়, দরকার ভেতরে ভিক্ষা করতে পারবে না। এখানে অনেক নিয়ম আছে, মেম্বার হন লাগবে। দিন শেষে লিডারের কাছে হিসাব দিতে হবে। সারাদিনের আয় দেখাইয়া 3 ভাগের 2 ভাগ দিতে হবে। মিছা কইলে খবর আছে। ভিক্ষুকের আয়ও কেউ ভাগ বসায়? শিহরিত হলাম। আর একটু গভীরে যেতে চাইলাম, কিন্তু সুমন আমাকে আর বেশি তথ্য দিতে ভয় পাচ্ছে বলেই মনে হলো। আমিও তাকে বেশি ঘাটাতে গেলাম না। আরেক ফকিরের সহায়তা নিলাম। তার নাম মজনু। মজনুকে 5 টাকা দিয়ে বললাম, আমাকে একটা পান খাও আর বাকি টাকা তোমার। সে খুশি হয়ে আমার জন্য 2 টাকার হরেক রকম মশলা দেয়া একটি মিষ্টি পান নিয়ে এলো আর 3 টাকা তার পকেটে রাখলো। আজ সারাদিনে কত রুজি হয়েছে জানতে চাইলে পকেটের সব টাকা গুনে দেখে 119 হয়েছে। আমি আরো 1 টাকা দিলাম, তাতে তার 120 হলো। আর কোনো খরচ আছে কিনা জানতে চাইলে 3 ভাগ করে বলল, 40 টাকা চাঁদা দিতে হবে। মাজারের শিরনি, আগরবাতি ও গোলাপ জলের আদান প্রদান জানার জন্য মজনুর গল্প শুনতে চাই, তাই চাঁদা নিয়ে আর কথা বাড়ায়নি। এবার মজনুর সাথে আরেকজন যোগ হলো। দেখতে হ্যান্ডসাম ও কিছুটা পরিচ্ছন্ন, সৌরভ নামে পরিচয় দিল। আলাপ শুরু করে বেশ মজা পেলাম। তার কথাবার্তা শুনে খানিকটা তাজ্জুব বনে গেলাম। মজনুকে বিদায় দিয়ে সৌরভ আমার সাথে কথা বলতে আগ্রহ দেখালো। গোলাপ জল দিয়েই শুরু হয়েছিল কথা। সৌরভ বলল, এগুলো মোটেও গোলাপ জল নয়। গোলাপের পাপড়ি থেকে যে পানীয় তৈরি হয় তার নাম গোলাপ জল। রং, রূপ ও গন্ধস্বাদ মিলিয়ে দেখুন, এটা তা নয়। মাজারের সামনের দোকানগুলোতে পানিতে লাল নীল রং মিশিয়ে বিক্রি করা হয়। আমি তার কথায় আগ্রহ দেখাচ্ছি ভেবে সৌরভ আরো বলল, আগেকার দিনে সবে বরাত ও সবে কদরে মিলাদের সময় হুজুরে ইয়া নবী সালামু আলাইকা বলার সাথে সাথেই সবাই একসাথে
ইয়া রাসূল সালামু আলাইকে বলতো। এই কোরাসের মাঝে গোলাপ জল ছিটানো সওয়াব মনে করা হতো। তখন মসজিদ ও মাজারে গোলাপ জল, আগরবাতি ও মোমবাতির স্তূপ জমে যেত। এখন দর্শনার্থীরা দোকান থেকে কিনে মাজারে দেয়, আর মাজার থেকে রাত্রের দোকানদাররা অর্ধেক দামে আবার নিয়ে আসে। আগে প্লাস্টিকের খালি বোতলগুলো গরিব মানুষ নিত, এখন মহাজনরা নাই রঙিন পানি ভরে আবার বিক্রি করে। গোলাপ নিয়ে বহুরূপী কারবার রেখে মজনুর কথাবার্তায় আমি তার বিষয়ে আগ্রহী হয়ে পড়লাম। মজনু মোবাইল থেকে গোলাপের নানা উৎকর্ষ ও রূপচর্চায় গোলাপের ব্যবহার সম্পর্কে আমাকে তথ্য দিতে শুরু করলো। অতীতে রাজকন্যারা কিভাবে গোলাপের পানিতে গোসল করতেন, এমন বিলাসী খবরের পাশাপাশি আধুনিক নারীদের রূপচর্চায় গোলাপের বহুমাত্রিক ব্যবহার ও গোলাপ মিশ্রিত পণ্য সামগ্রীও সে দেখালো। বিস্ময়কর এই ফকিরকে আমি চায়ের অফার দিলাম, তাতেও রাজি হলো সে। চায়ের আড্ডায় আমি তার সাথে বেশ বন্ধুসুলভ আচরণ করলাম, আর সে যথেষ্ট পাণ্ডিত্যের সঙ্গে কথাবার্তা চালিয়ে গেল। মজনুর আসল পরিচয় জানার জন্য আমি পুলক অনুভব করলাম। দরগায় ফকির বেশে থাকা সম্পর্কে কিছুই জানতে চাইনি। মনের গহীনে চেপে রাখা কথাগুলো তখনও বলা হয়নি। হঠাৎ একটা ফোন পেয়ে সে চলে যেতে চাইল। আমি তার নাম্বারটা রেখে বিদায় দিলাম।